আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার খুবই ব্যক্তিগত ঘটনা, আমার পরিবারেরই খুব ব্যক্তিগত ঘটনা। ঘটনাটি আমি আগেও শেয়ার করেছিলাম অন্য একটি প্ল্যাটফর্মে, সেখানে আমি অত সবিস্তারে ঘটনাটি আমার লিসনারদের শোনাতে পারিনি। তাই আমি যখন নতুন চ্যানেল করলাম বা আমার এই চ্যানেলে আমি মনস্থির করলাম যে আমার জীবনে যে ঘটনাটি এই আধি ভৌতিক বা প্যারানর্মাল যেসব অ্যাক্টিভিটি আছে তার প্রতি আহ, আগ্রহী করে তুললো, সেই ঘটনাটি যদি আমি আমার চ্যানেলে আমার লিসেনারদের না শোনাতে পারি, সেক্ষেত্রে সেটা আমার একটা অতৃপ্তি থেকে যায়। তাই সেই অতৃপ্তি মেটাবার জন্য আজকে আপনাদের কাছে আমার এই ঘটনাটি নিয়ে আসা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, অনেকের কাছে হয়তো অতটা ভালোও লাগবে না, কিন্তু এটা বলতে পারি যে এই ঘটনাটি ঘটেছিল বলেই হয়তো আজকে আমি আপনাদের সামনে, বা আপনারা আমার ঘটনা শোনেন বা আপনাদের সাথে আমার পরিচয়। কারণ যে বয়সে, খুব অল্প বয়সে আমি এই ঘটনাটি দেখেছিলাম বা ঘটনাটি ফেস করেছিলাম, সেক্ষেত্রে সেই সময় থেকেই হয়তো আমার এই দিকটার প্রতি বা এই অদৃশ্য জগতের প্রতি একটা ঝোঁক বা ইচ্ছা, কি হয় বা কি হচ্ছে সেটা জানা। আজকে এই ঘটনাটির কেন্দ্রে যিনি আছেন তিনি আমার ছোট মামা, আপন ছোট মামা। আমার নানার পরিবারের বর্ণনা যদি দেই, সেটা হবে এরকমের যে আমার নানার 2 ছেলে 6 মেয়ে। প্রথমে আমার এক খালা, এরপরে আমার বড় মামা, এরপর আমাদের 4 খালা, আমার মা সহ, এবং সর্বশেষে আমার এই সাইফুল মামা, তাকে আমরা সাইফুল মামা বলি। ঘটনাটি তাকে কেন্দ্র করি। আহ, আমি ঘটনায় চলে যাই। আমি তখন ক্লাস 1-এ পড়ি। একদিন সন্ধ্যাবেলা আহ, আমি আমার বোন হয়তো নিজেদের মতো করে খেলা করছিলাম, বাসায় আমার মা ছিল, আমার বাবা অফিসে গিয়েছিল। তো তিনি সন্ধ্যাবেলা প্রচুর বাজার করে বাসায় ফেরেন, সাথে আমার এক আঙ্কেল। তো আমার মা সেই এত বাজার দেখে, হঠাৎ করে এই বাজার দেখে একটু চমকে যান বা একটু অবাক হন। তিনি আব্বাকে জিজ্ঞেস করেন, আম্মা যখন আব্বাকে জিজ্ঞেস করলো যে কি এত বাজার কেন, তো আব্বা কোনোভাবে ব্যাপারটা এড়িয়ে গেল। পাশে যে আঙ্কেল ছিলেন, জামশেদ আঙ্কেল, তিনি কোনো কথাই বলছিলেন না। তখনই আমার মার মনে একটু সন্দেহ দেখা দেয়। আমার মা তখন আমার বাবাকে যখন ভালো করে চেপে ধরেন, তখন আমার বাবা বলেন যে একটা খবর আসছে, সেটা হচ্ছে আমার নানা খুব অসুস্থ, বাড়িতে যেতে হবে। অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার খুবই প্রত্যন্ত একটা জায়গা আমাদের নানা বাড়ি। আর আমরা তখন থাকতাম আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতে। আশুগঞ্জ সার কারখানাতে আমার বাবা চাকরি করতেন, সেই সুবাদে আমাদের সেখানকার হাউজিং এ থাকা। তো আব্বা যখন আম্মাকে বলল যে আহ, কালকে বাড়ি যেতে হবে, আমার নানার শরীর খুবই খারাপ, তখন আমার মা হঠাৎ তার মনে হলো যে তার বাবা হয়তো বেঁচে নেই। তো তিনি কান্নাকাটি শুরু করে দেন। সেই রাতটা কিভাবে কেটেছে আমরা জানি না। সে সময় আরেকটা ঘটনা ঘটছিল সারা দেশে। আর যে সময়টার কথা বলছি তখন 1996 সাল। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা 108 ঘন্টার একটা হরতাল দিয়েছিল, এবং এই ঘটনাটা যখন ঘটে তখন সে সময়টা সেই হরতালের ভেতরে। রাতের বেলা আমার বাবা বা আমার বাবার যে কলিগরা ছিলেন তারা বুঝতে পারছিলেন না যে কিভাবে এখান থেকে বাড়িতে যাওয়া যাবে। কারণ যানবাহন কিছুই চলছে না, শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার জন্য যেসব গাড়ি সেগুলো চলছিল। তখন আমাদের এক আঙ্কেল আমাদেরকে একটা মাইক্রো ঠিক করে দিলেন। সেটা হচ্ছে আমাদের হাউজিং এর যে হাসপাতাল, হাউজিং কমপ্লেক্সের যে হাসপাতাল, সেই হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স। তো আমরা পরদিন সকালবেলা, আমি, আমার বাবা, মা, আমার বোন, তখন আমার ছোট ভাইটি জাস্ট জন্মগ্রহণ করেছে। তো সকালবেলা যখন আমরা মাইক্রোতে উঠলাম, তখন আমাদের মাইক্রোর সাথে আমাদের আরেকজন সঙ্গী ছিল। সেটা হচ্ছে আমাদেরই একজন প্রতিবেশী, মাসুম ভাই বলে আমরা তাকে ডাকতাম।
মাসুম ভাইয়েরও ঢাকায় একটা কাজ ছিল, তাদের ঢাকায় যেতে হবে। এই কারণে তিনি যখন দেখছেন আমরা যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে, তিনি আমাদের সাথে উঠে পড়েন। তিনি জগন্নাথ ভার্সিটিতে পড়তেন। সেই সময়টা আমরা হয়তো খুব ছোট ছিলাম, এজন্য হয়তো ঘটনার যে গভীরতা বা দুঃখবোধ অতটুকু হয়তো কাজ করছিল না। অতটুকু বুঝতে পেরেছিলাম যে খুব খারাপ কিছু হয়েছে। আমার বড় খালারা থাকতো ঢাকার লালবাগে, আর তাই প্রথমে চিন্তা করা হলো যে আমরা সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাব ঢাকার লালবাগে। লালবাগ থেকে সে সময় আমার মামা, বড় মামা যিনি ঢাকায় ছিলেন, তিনি আরেকটা মাইক্রো ঠিক করেন। সেই মাইক্রোতে তার বোনরা যারা ঢাকায় আছে তাদের নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। মাইক্রোতে জায়গার অভাব ছিল আর হরতালের সময় ছিল, সেজন্য আমাকে এবং আমার বোনকে রেখে যাওয়া হয় আমার বড় খালার বাড়িতে। এবং আমার বড় খালার ছেলে অর্থাৎ আমার রিপন ভাইয়া, তার সে সময় এসএসসি পরীক্ষা ছিল, তাই তিনিও বাড়িতে যেতে পারেননি। তাই বড় খালার বাড়িতে বড় খালার 3 ছেলে মেয়ে আর আমরা 2 ভাই বোন থেকে গেলাম। এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমার মা আর আমরা যখন একসাথে অ্যাম্বুলেন্সে করে আমার বড় খালার বাসার সামনে নামার পর আমরা যখন গাড়ি থেকে বের হই, প্রথমে আমার মা বের হন। আমার বড় খালাতো বোন যিনি, তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। তো আম্মা যখন বাড়িতে ঢোকেন তখনই যে শিলা আপু অর্থাৎ আমার যে বড় খালাতো বোন, তার সাথে আমার মার চোখাচোখি হয় এবং তখনই তিনি কান্না করে দেন। শিলা আপু জানতো না যে আম্মাকে বলা হয়েছে যে নানা অসুস্থ। শিলা আপু আম্মাকে দেখে বলে, খালা, মামা তো নাই। এই কথাটা শোনাটা আমাদের সবার জন্য একটা ধাক্কা ছিল। প্রথম 1-2 মিনিট আসলে কেউ কিছু বুঝতে পারছিল না। একমাত্র আমার বাবাই জানতেন যে আমার মামা মারা গিয়েছেন। যখন শিলা আপু আমার মাকে বললো যে মামা আর নাই, আমার মা এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি হিসাব মেলাতে পারছিলেন না। তিনি এতটুকু ধরে নিয়েছিলেন যে তার বাবা হয়তো জীবিত নেই। যেহেতু অসুস্থতার কথা বলছে এবং এত তাড়াহুড়া করে বাড়িতে যেতে হবে, সেক্ষেত্রে তিনি ধরে নিয়েছিলেন তার বাবা হয়তো জীবিত নেই। কিন্তু তার সব থেকে আদরের ছোট ভাই, যিনি 2 দিন আগে বরিশালের বিএম কলেজে ভর্তি হয়ে এসেছিলেন, তিনি মারা যাবেন এবং কিভাবে মারা যাবেন সেটা যখন, মারা গেছেন সেটা যখন আমার মা শোনেন, তিনি চিৎকার করে কান্না শুরু করেন এবং আমার যে খালাতো বোনেরা ছিলেন তারা কান্না শুরু করেছিলেন। আমার মামা আত্মহত্যা করেছিলেন। ব্যাপারটা এতই শকিং ছিল যে আমরা এক মুহূর্ত বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমার এই ছোট মামা সব থেকে জলি মাইন্ডেড লোক ছিলেন এবং তার সব বোনদের সাথে তার একটা সুন্দর ইন্টেন্সি ছিল। আমি হয়তো সাইফুল মামাকে বেশি দিন পাইনি, কিন্তু যতদিন পেয়েছি আমি তাকে আজ পর্যন্ত ভুলতে পারিনি। যাই হোক, আমার মা যখন চিৎকার করে কান্না শুরু করেন, তখন আমাদের সাথে যিনি ছিলেন মাসুম ভাইয়া, যিনি ঢাকার উদ্দেশ্যে আমাদের সাথে এসেছিলেন, তিনিও ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান। এক পর্যায়ে তিনি বোঝেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। যাই হোক, আমরা যখন ঢাকায় পৌঁছাই তখন দুপুরবেলা, বিকেলের বা সন্ধ্যার দিকে মামা যে মাইক্রোবাসটা এনেছিলেন বা যে অ্যাম্বুলেন্সটা ছিল, সেই অ্যাম্বুলেন্সে করে আমার সব খালারা মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আমি, আমার বোন আর বড় খালার 3 ছেলে মেয়ে, অর্থাৎ আমার বড় খালাতো ভাই 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 বোনেরা, তারা আমরা সেই বাসায় থেকে যাই। সে সময় শিশু অবস্থা, বা এতটুকু বোঝার ক্ষমতা নেই যে আসলে একটা মানুষ মারা গেলে ঠিক কি পরিমাণ বেদনা কাজ করে। আবার বাবা মা যখন চলে যায়, যখন আমরা ভাই বোনেরা কাজিনরা যখন একসাথে থাকা শুরু করি, তখন আমি সত্যি ব্যাপারটা ভুলে গিয়েছিলাম 2 দিনের জন্য যে এরকম কোনো সিরিয়াস ঘটনা আমাদের ফ্যামিলিতে হয়েছে। যাই হোক, 2 দিন পরে আমার বাবা আবার ফিরে আসেন বাড়ি থেকে। বাড়ি থেকে ফিরে এসে তিনি আমাকে এবং আমার বোনকে নিয়ে আবার বাড়িতে চলে যান। ততক্ষণে ততদিনে সাইফুল মামার দাফন কাফন শেষ করে মিলাদ টিলাদ শেষ হয়ে গেছে। আমি আমার বোন আমার বাবার সাথে সেই গ্রামের বাড়িতে যাই এবং গ্রামের বাড়িতে যাওয়ার পর আমি আসলে আসল শোক, বা একজন মানুষ মারা গেলে যে কত মানুষের শোক, কত স্মৃতি, কত বেদনা,
আসলে জড়িয়ে থাকে, সেটা আমি হয়তো সে সময় প্রথমবারের মতো বুঝতে পারলাম। আমার নানু চিৎকার করে কাঁদছেন, তার সব থেকে ছোট ছেলে, তার সব থেকে আদরের ছেলেটা মারা গেছে। আমার নানা বাকরুদ্ধ। সাইফুল মামার সব ভাই বোনেরা কান্নাকাটি করছে, এবং আমার নানা বাড়ির আশেপাশে যারা ছিলেন তারাও এই শোকে কাতর। কারণ আমার এই মামা আত্মহত্যা করার মতো মানুষ না। যাকে তারা চেনেন, যারা তার সাথে চলেছেন, তারা জানেন যে তিনি আত্মহত্যা করার লোক না। কিন্তু তিনি এই গর্হিত কাজটাই করে ফেলেছেন। সবাই ঘটনার এই আত্মকতায় খুব অবাক হয়ে গিয়েছিল। যাই হোক, আমি যখন বাড়িতে গেলাম, যাওয়ার পর শোকের যে তীব্রতা বা শোকের যে আবহাওয়াটা ছিল, সেটা এক পর্যায়ে গা সওয়া হয়ে গেল। আমরা কাজিনেরা যারা ছিলাম তারা খেলাধুলা শুরু করলাম। আসলে মানুষের মৃত্যু আর বিয়ে, এই দুইটাই হয়তো উৎসব। মানুষের বিয়ে উপলক্ষেও কিন্তু উৎসব হয়, আবার যখন একজন মানুষ মারা যায় তাকে ঘিরেও একটা উৎসবের মতোই ব্যাপার, মানে একটা অবস্থা তৈরি হয়। যাই হোক, বেশ কিছুদিন আমরা বাড়িতে ছিলাম, প্রায় 1 মাসের মতো আমরা বাড়িতে ছিলাম, 1 মাস বা তার একটু কম সময়। এবং সে সময় আমার সুযোগ হয় পুরো ঘটনাটা শোনার, এবং বিভিন্ন জনের কাছে ঘটনাটি শুনেছি। সে সময় ছোট ছিলাম, আমার খালারা যখন কথা বলতো বা মুরব্বীরা যখন কথা বলতো এই বিষয় নিয়ে, আমি এটা শুনতাম, এবং আমার এই বিষয় সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়। আমার শুনতে ইচ্ছা করতো আসল ঘটনাটা কি, এটা জানার জন্য আহ, আমার খুব ইচ্ছা হতো। যাই হোক, আমি যদি ঘটনাটি আপনাদের না বলি, সেক্ষেত্রে আপনারা ঘটনাটি বুঝতে পারবেন না যে কিভাবে তিনি এই কাজটি করেছিলেন। যেদিনের ঘটনা, আমার সে সময় নানা বাড়িতে একমাত্র সাইফুল মামাই থাকতেন, আর তার অন্য অন্য যে ভাই বোনেরা ছিল, অর্থাৎ আমার মামা, আমার খালারা, আমরা সবাই তখন ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই দুইটা জায়গায় সেটেল। বাড়িতে এরকম কেউ থাকে না। আমার নানা বাড়িটা 4টা বাড়ি নিয়ে একটা উঠান। যাই হোক, যেদিনের ঘটনা, যেদিন এই ঘটনাটি ঘটে, আমি সেই দিনের ঘটনায় চলে যাই, যেটা আমি পরবর্তীতে আমার নানুর মুখে শুনেছি, আমার নানার মুখে শুনেছি, এবং সে সময় আশেপাশে যারা ছিল তারা বেশ কয়েকবার বা বহুবার এই কথাটা বলেছে। আমার নানার আপন ভাই ছিল তার পাশের ঘরে, অর্থাৎ তার ঘর ছিল আলাদা। তাদেরও আত্মীয় স্বজন ছিল, বা আমার মায়ের চাচাতো ভাই বোনেরাও ছিল অনেক। তারাও এই নিউজ শোনার পর সবাই বাড়িতে চলে এসেছে। বললাম না, একটা উৎসবের মতো ব্যাপার। সেখানেই এইসব কথাবার্তা চলছে। এর মাঝখান দিয়েই একদিন আমি লক্ষ্য করলাম যে খুব চিল্লাচিল্লি হচ্ছে, ঠিক সেই চাচার ফ্যামিলির সাথে। তো প্রথম দিকে বুঝতে পারিনি, পরবর্তীতে ঘটনাটি শুনলাম। ঘটনাটি এরকম: যেদিন রাতের ঘটনা, সেদিন রাতে আমার মামা রাতের খাবার খাওয়ার জন্য বাড়িতে আসেন। তিনি সারাদিন টই টই করে ঘোরেন। 2 দিন আগে তিনি বিএম কলেজে ভর্তি হয়ে এসেছেন। কিছুদিন পর তিনি চলে যাবেন বরিশাল শহরে, সেখান থেকে তিনি তার অনার্স পড়া শুরু করবেন। এই সময়টা তিনি নিজের মতো করেই কাটাচ্ছিলেন। কিন্তু আমার নানু তার ছেলের এরকম লেট করে বাড়ি ফেরাটা পছন্দ করতেন না। সব বাবা মাই যেরকম হয় আর কি। তো সেদিন যখন মামা লেট করে বাসায় আসলেন এবং তিনি যখন খাচ্ছিলেন, আমার নানি তার পাশে দাঁড়িয়েই তার সাথে কথা বলছিলেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে রাগ করছিলেন যে কেন তুই এত রাত পর্যন্ত বাইরে থাকিস, আহ, এরকম বিভিন্ন কথাবার্তা বলছিলেন। তো নানু ভাষ্যমতে সাইফুল মামার যখন আর এক লোকমা বাকি, অর্থাৎ এক লোকমা হলেই তার খাওয়া শেষ, ঠিক সেই মুহূর্তে নানুর একটা কথায় তিনি খুব প্রচন্ড রাগ করেন। হয়তো নানু একটা বকাই দিয়েছিল। তো তিনি নানুর দিকে যখন তাকান, নানু দেখতে পান সাইফুল মামার চোখ লাল হয়ে আছে। তিনি একটু ভরকে যান। এই ভরকে যান কেন, এটা আসলে উনি এখন বলতে পারেন না। তিনি বলেন যে তার ছেলের চেহারার ভেতর হয়তো এরকম কোনো কিছু ছিল যেটা দেখে তিনি একটু হলো আহ, সামনে নিয়েছিলেন নিজেকে। তিনি আর কিছু বলেননি। সাইফুল মামা সেই এক লোকমা ভাত আর না খেয়েই উঠে বের হয়ে যান। তিনি হাতও ধন না, পানিও খান না, তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে যান। তো তিনি তার ঘর থেকে বের হয়ে উঠান ক্রস করে আরেকটা ঘর আছে, আরেক ফ্যামিলি সেখানে থাকে। আহ এরাও আমার নানা বাড়ির বিভিন্ন ভাবে আত্মীয় আর কি। যাই হোক, তো তিনি সেই হাত নিয়েই, অর্থাৎ
না ধোয়া হাত নিয়েই তিনি সেই বাড়িতে যে ওঠেন এবং বলেন যে পানি দেন, পানি খাবো। তো যে যিনি কর্তা আর কি, তিনি সম্পর্কে আমার নানা হন, তিনি আমার মামাকে জিজ্ঞেস করেন, মামার সম্পর্কে তিনি চাচা হন, যিনি তাকে জিজ্ঞেস করেন যে কিরে সাইফুল, তুই বাসা থেকে পানি না খাই এখানে পানি খাইতে আসছিস? সাইফুল মামা কিচ্ছু বলে না। তো সেই নানি সাইফুল মামাকে পানি দেয়, সাইফুল মামা পানি খান এবং হাতটা ধোন। ধোয়ার পর সেই নানা অনেকক্ষণ যাবৎ সাইফুল মামার এই কার্যকলাপ লক্ষ্য করছিলেন, সাইফুল মামা পানি খাচ্ছেন, হাত ধুচ্ছেন। তো সেই নানা এক পর্যায়ে সাইফুল মামাকে বলেন যে কিরে সাইফুল, কি হয়েছে তোর, তোর চেহারা এরকম লাগতেছে কেন? তোর সাথেও কি তোর মাঠটা আসছে নাকি? এই কথাটা এই ভদ্রলোক আমার মামাকে কেন বললো সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। গত এপিসোডে আমি হয়তো আপনাদের বলেছিলাম যে আমার নানু পোজেসড ছিলেন অনেক বছর, এবং তিনি যখন মারা যান তখনও তিনি পোজেসড। আমি আমার জন্মের পর থেকেই আমার নানুকে দেখেছি এই মানে এই পোজেসড অবস্থায়। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে নানু কিন্তু যতই পোজেস থাকুক বা যতই তার সাথে বিভিন্ন ঘটনা ঘটুক, তিনি সময়ের সাথে সাথে ব্যাপারটা মানিয়ে নিতে পেরেছিলেন। কেউ যদি তার সাথে ঘনিষ্ঠভাবে না মেশে বা তার সাথে যদি সময় না কাটায়, কেউ বুঝতে পারবে না যে আমার নানু এই ধরনের অস্বাভাবিক জিনিস দেখেন বা এইসব অস্বাভাবিক কথাবার্তা বলেন। যাই হোক, সেই নানা যখন আমার মামাকে জিজ্ঞেস করেন যে তোর মাঠটা কি তোর সাথে আসছে কিনা, তখন মামা কিছু বলেন না। তিনি আবার রাগ করে সেই নানার দিকে তাকিয়ে থাকেন এবং উল্টা ঘুরে ঘর থেকে বের হন। দুইটা ঘর খুব পাশাপাশি। মামা এখন যে ঘর থেকে বের হয়ে এসেছেন সেই ঘরের ঠিক কাছাকাছি হচ্ছে আমার নানার চাচার ঘর। সেই চাচার ঘর থেকে সেই চাচি, সেই আমার নানার ভাবি, মামার চাচি হয়, সে চাচি, আমরা তাকে বদরুলের মা বলে সম্বোধন করব। বদরুলের মা আমার মামাকে ডাক দেন যে সাইফুল, ভালো করে পানি খেয়ে যাও, পানি খাওয়া হয় নাই তোমার, আসো। তো ডাক দেওয়ার পর সাইফুল মামাও, সবাই দেখলো, কারণ সেই যে নানা যার বাসা থেকে বের হয়ে এসেছে সাইফুল মামা, এবং আমার আপন নানি যিনি তখন দেখছিলেন তার ছেলে কি করে, তিনিও দাঁড়িয়েছিলেন, এবং আমার নানাও আশেপাশে ছিলেন। তাদের সামনে দিয়েই আমার মামা তার চাচির বাড়িতে ঢোকেন, অর্থাৎ তার চাচার বাসায় ঢোকেন। এরপর আর কোনো ঘটনা বা সেখানে কি হয়েছে আমরা জানি না। এই ঘটনার আধা ঘন্টা পর হঠাৎ করেই চিৎকার শুরু করেছে, মানে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নানি হঠাৎ করে দেখেন যে কে জানি খুব চিৎকার করছে, এবং তিনি যখন কান খাড়া করে শুনলেন, তিনি শুনলেন যে চিৎকার করছে, সে বলছে সাইফুল গরুর দড়ি নিয়ে দৌড় দিছে, সাইফুল গরুর দড়ি নিয়ে দৌড় দিছে। এটা শোনার পর আমার নানু এবং উঠোনের আশেপাশে যারা ছিলেন সবাই এই চিৎকার শুনেছিলেন, সবাই বের হন। বের হওয়ার পর দেখেন যে আমার রুহুল মামা, তিনি বলতেছেন যে সাইফুল মামা গরুর ঘর থেকে, অর্থাৎ গোয়াল ঘর থেকে গরুর রশি খুলে এই খাল বরাবর দৌড় দিচ্ছে। তো এই ব্যাপারটা গ্রামের মানুষজন সবাই জানে। যারা আত্মহত্যা করতে চায় তাদের আত্মহত্যা করার মানে মেন উপাদান যেটা বা যেটা উপকরণ রশি, সেটা তারা সহজে সেই গরুর গলা থেকে খুলে নেয়। কারণ সে সময় দোকান থেকে বা সে সময় যে সময় তারা আত্মহত্যা করে হয়তো সময় হয়তো বা দোকান থেকে বা অন্যভাবে ম্যানেজ করা সম্ভব হয় না। তাই সবাই জানে যে গরুর রশি যদি কেউ লুকিয়ে খুলে এবং সে যদি গরু না নিয়ে শুধু রশি নিয়ে চলে যায়, তার মানে তার তার চিন্তা ভাবনা হচ্ছে সে আত্মহত্যা করবে। যাই হোক, আমার সেই রুহুল মামা আমার মামার পেছনে দৌড়াচ্ছিলেন। তার ভাষ্য মতে তিনি আমাদের যেটা বলেন যে তিনি মোটামুটি স্বাস্থ্যবান লোক এবং সে সময় তার বয়সও কম ছিল, প্রচুর দৌড়াতে পারতেন। তার কাছে মনে হচ্ছে যে সাইফুল মামা যেই বেগে দৌড়াচ্ছেন সেটা অস্বাভাবিক। তিনি তাকে দৌড়িয়ে ধরতে পারছেন না। অন্ধকার রাস্তা যদিও তাদের কাছে এই রাস্তা খুবই পরিচিত, কারণ তারা এই রাস্তায় বড় হয়েছেন। রুহুল মামা অনেকক্ষণ দৌড়াবার পর এক পর্যায়ে সাইফুল মামাকে হারিয়ে ফেলেন। পেছন থেকে লোকজন দৌড়ে এসে যখন রুহুল মামাকে ধরে এবং জিজ্ঞেস করে সাইফুল কোথায়, রুহুল মামা বলে যে তিনি হারিয়ে ফেলেছেন, তার চোখের সামনে দিয়ে হঠাৎ করে তিনি গায়েব হয়ে গেছেন। মানুষজন তখন লাইট নিয়ে খোঁজাখুঁজি শুরু করলো। এক পর্যায়ে পাশেই ছিল খাল। তারা খালের কাছে যখন আসলো তখন লাইট মেরে তারা একটা দৃশ্য দেখলো। সেটা হচ্ছে খালের এই পারে একটা পায়ের ছাপ এবং খালের ওই পারে একটা পায়ের ছাপ। খালের প্রশস্ততা এরকমের যে কোনো সাধারণ মানুষের পক্ষে
এই দূরত্ব বা এই খালের এপার থেকে ওপার এক লাফে যাওয়া সম্ভব না। কিন্তু তারা লাইফ মারার পর যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে মনে হচ্ছে কেউ একজন এক লাফে সেই খালটা পার হয়েছে, কারণ কাদা মাটিতে পায়ের ছাপ ছিল। ছাপ পাওয়ার পর সবাই বুঝতে পারে সাইফুল মামা খাল পার করে ওই পারে গেছেন। সবাই তখন খাল পার করে যখন ওই পারে যায়, যাওয়ার পর যখন লাইট মেরে খুঁজছিল, হঠাৎ করেই তারা দেখতে পায় খুব কাছেই একটা গাছের দড়িতে আমার সাইফুল মামা ঝুলছেন, তিনি মৃত। তাকে খুঁজে পেতে তারা খুব দেরি করে ফেলেছে। এটা দেখার পর তো আসলে কান্নার রোল পড়ে যায়। মানুষজন আসলে যখন এরকম অবস্থার মধ্যে পড়ে বা নিজের প্রিয়জনকে যদি কেউ দেখে যে গাছের ডাল থেকে ঝুলছে এবং সেই মানুষটা যে হয়তো আধা ঘন্টা আগেও তার সাথে জীবিত থাকা অবস্থায় কথা বলেছে বা সে হয়তো তার নিজের ছেলে, নিজের সন্তান, তাকে এই অবস্থায় দেখাটা আসলে কোনো বাবা মামারই বা সহ্য হওয়ার কথা না। আমার নানুরও সহ্য হয়নি। আমার নানু অজ্ঞান হয়ে পড়েছিলেন। এরপর এলাকার লোকজন আসে, পুলিশ আসে, লাশ নামানো হয়, লাশ নামিয়ে বাসায় আনা হয়। আমার নানা স্কুলের মাস্টার ছিলেন এবং তার খুব সুনাম ছিল, এবং সাইফুল মামাও গ্রামের খুব পরিচিত একটা ছেলে ছিল। কিছু ছেলে থাকে না যাকে সবাই চেনে, সাইফুল মামা ছিল তেমনই একজন লোক। তিনি মারা গেছেন 1996 সালে। এখনো যদি আমার নানা বাড়িতে গিয়ে কেউ সাইফুল মামার কথা বলে এবং সমসাময়িক লোক যারা সে সময় ছিলেন বা যারা এখনো জীবিত আছেন, তারা সবাই এক বাক্যে তাকে চেনে। আর গ্রামগঞ্জের দিকে সাধারণত এরকম ঘটনা খুব কম ঘটে। তাই এই ঘটনা আশেপাশের একটা বড় জায়গায় খুব আলোড়ন তৈরি করে। আমরা যখন বাড়িতে আসি, অর্থাৎ আমি, আমার বোন, যখন আমার বাবা এই ঘটনার 3-4 দিন পরে আমাদের ঢাকা থেকে নিয়ে আসেন নানা বাড়িতে, তখনও আমি প্রচুর মানুষজনের আনাগোনা শুনেছি, দেখেছি। সময়টা খুবই কষ্টের। এখন আমি আপনাদের বলবো যে ঘটনার এক পর্যায়ে আমি আপনাদের বলেছি যে আমি একদিন শুনতে পাই এই ঘটনার পরে, অর্থাৎ আমার মা মারা যাওয়ার কয়েকদিন পরে, যে আবার সেই আমার মার যে চাচা, অর্থাৎ আমার নানার আপন ভাই, যে চাচি, অর্থাৎ আমার মামার যে চাচি, তাকে পানি খাওয়ার জন্য শেষ মুহূর্তে বাসায় ডেকে নিয়ে গিয়েছিলেন, তার সাথে ঝগড়া হচ্ছে আমার খালাদের। তখন আমি ঘটনার বিস্তারিত জানতে পারি, কি কারণে এই ঘটনা ঘটছে। ঘটনাটি শুরু হয় যে সময় সবাই সাইফুল মামাকে খুঁজছিল, দৌড়াচ্ছিল সেই রাতে সাইফুল মামাকে ধরার জন্য। সে সময় এই মহিলাও তাদের সাথে বের হয়ে সাইফুল মামাকে খুঁজতে লাগে, এবং সে সময় সে যখন সাইফুল মামাকে খুঁজছিল তখন সে আশেপাশের সবাইকে, অর্থাৎ তার পাশে যে ছিল তাকে হঠাৎ করেই বলে যে আমি উল্টা ভাবে সূরা, যেটা আমি আসলে সূরাটার নাম বলতে চাচ্ছি না, কারণ এটা হয়তো বা অনেকের কাছে অনেকে এই ব্যাপারটা অন্যভাবে নিতে পারেন। যাই হোক, কোন একটি সূরা তিনি উল্টাভাবে পড়ছেন, এবং তিনি তার সঙ্গী যে ছিলেন বা তার পাশে যে ছিলেন তাকে বলে যে বাবারে যাতে খুঁজে পাই, এই জন্য উল্টাভাবে এই সূরাটা পড়তেছে। যাকে বলেছিলেন তিনি আমার খালা, আমার পারভিন খালা, তিনি আমার মার ছোট। সে সময় পারভিন খালামণি এই কথাটার গুরুত্ব দেননি, কারণ তাদের মাথায় তখন অন্য কথা ছিল। একপর তিনি আরো অনেকের সাথে এই কথাটা বলে ফেলেন। কেউ আসলে তার এই কথাটা ধরেনি। সে সময় অনেকেই বাড়িতে গিয়েছিল, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা ছিল, তাতে আসলে আমার নানা বাড়িতে ঘুমাবার জায়গা হচ্ছিল না। সেজন্য আমার এক খালাতো বোন, যার নাম তানিয়া, তিনি ঘুমাতে যান এই এই বাড়িতে, অর্থাৎ আমার মার এই চাচার বাড়িতে। তিনি যখন ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন, তার পাশেই বিছানা করেছিলেন এই বদরুলের মা। আমরা সরাসরি তাকে বদরুলের মা বলেই সম্বোধন করি, সেক্ষেত্রে আমার বলতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। এই বদরুলের মা আমার তানিয়া আপুকে বলেন যে আহারে বাবারে কত খুঁজছি, বাবারে যখন খুঁজি তখন দৌড়াইতাছি আর বলতেছি, আর এই সূরাটা উল্টা উল্টা করে পড়তাছি। এই প্রথম কেউ একজন যে এই কথাটা শোনার পর রিয়াক্ট করে। তিনি বলেন যে এটা কি কর নানি, অর্থাৎ আমার সে খালাতো বোন বলতেছেন যে আপনি এটা কি বলেন।
সূরা উল্টা করে পড়লে কি এটা ভালো নাকি? এটা তো আল্লাহ গুনাহ দিবে। তো সেই মহিলা তখন বুঝতে পারেন যে হয়তো এই ব্যাপারটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। তখন তিনি আমার খালাতো বোনকে বোঝান যে না, এটা একটা আমল আছে, সে আমল করলে হারানো মানুষ খুঁজে পাওয়া যায়। তো তানিয়া আপু আর ব্যাপারটা অর্থাৎ এই কথাটা বাড়ান না। তিনি সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তখনও তানিয়া আপুর মাথায় এই কথাটা ঘুরছিল যে এই মহিলা কেন বললো যে সূরা উল্টা করে পড়তেছে। তখন তানিয়া আপু আমার খালারা যারা ছিলেন তাদের সাথে ব্যাপারটা শেয়ার করেন। তিনি যখন এই ব্যাপারটা শেয়ার করেন আমার খালাদের সাথে বা আমার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সাথে, তখন হঠাৎ অনেকেরই এই ব্যাপারটা অর্থাৎ এই ঘটনাটা মাথায় ক্লিক করে যে আরে, এই কথা তো এই মহিলা আমাকেও বলছে। এভাবে বেশ কয়েকজনের কাছেই এই মহিলা এই কথাটা বলছে, এবং সবাই যখন এই ব্যাপারটা আমলে নিল বা এই ঘটনাটা যে আসলে কতটা অস্বাভাবিক এই ব্যাপারটা বুঝতে পারলো শোকের এই আহ, মানে যে তীব্রতা এটা কমে যাওয়ার পর, তখন তারা বুঝতে পারলো যে জিনিসটা স্বাভাবিক কিছু না। আর এই মহিলা অর্থাৎ বদরুলের মা একটা রহস্যময় মহিলা ছিলেন। কেন রহস্যময় মহিলা ছিলেন সেটা আপনাদের একটু বলি, এবং কি কারণে এই ব্যাপারটা অর্থাৎ এই ঘটনাটা তাদের সবাইকেই টাচ করলো। সেটা হচ্ছে, এই বদরুলের মা হচ্ছে আমার মার চাচার দ্বিতীয় স্ত্রী। সেই চাচার প্রথম স্ত্রী মারা যান, এরপর তিনি এই বদরুলের মাকে বিয়ে করে নিয়ে আসেন। আমার সেই আহ, আহ, যে নানা, তাকে নানাই বলি, তিনি যখন এই মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন তখন এই মহিলা তার বাসা থেকে অর্থাৎ বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র তার সাথে নিয়ে এসেছিল, বা গ্রাম দেশে যেটা প্রচলন আছে যে বিয়ের পরে মেয়েদেরকে কিছু আসবাবপত্র বা এগুলা দিয়ে পাঠায়। তো তিনি একটা তোষক নিয়ে এসেছিলেন তার বাপের বাড়ি থেকে। তখন আমার মারা খুব ছোট, আমার মা, আমার আরেক খালা, তারা খেলছিলেন, এবং সেই মহিলার আগের ঘরের সন্তান দুইজন মেয়ে ছিল যারা আমার মাদের সমবয়সী। তো তারা একই সাথে সেই তোষকের উপর খেলছিল। এক পর্যায়ে আমার মাই একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে তোষকের উপর যে বেডশিট সেটা ছিল না, তাই একটা জিনিস তার পায়ে বারবার লাগছিল। তিনি যখন আহ, কৌতূহলী হয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেন জিনিসটা কি, এবং যেহেতু ছোট ছিলেন তিনি কি করেন, তোষকটা কেটে ফেলেন, এবং আশ্চর্য হয়ে দেখেন যে তোষকের ভেতর অনেকগুলা তাবিজ। এবং এই ঘটনা যখন জানাজানি হয় তখন সবাই বুঝতে পারে এই মহিলা হয়তো তাবিজ কবজ করে, এবং হয়তো স্বামীকে বশ করবার জন্য তিনি এখনই শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ি থেকে এরকম জিনিস নিয়ে আসছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর অতটা ঘাটাঘাটি হয় না বা কথা হয় না তখন। কিন্তু এই মহিলা পরবর্তীতে এমন অনেক কাজই করেন যেগুলো আশেপাশের মানুষজনকে আসলে এই সন্দেহ করতে বাধ্য করে যে এই মহিলা ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কবজে কিছু একটার সাথে জড়িত। তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে, একদিন আমার নানা, তিনি বাড়ির বাইরে বসেছিলেন, এবং তিনি দেখেন যে একটা লোক আহ, যার গায়ে কালো পাঞ্জাবি এবং কালো ধুতি, বিশাল দাড়ি, মাথায় জটা, অনেকটা ওই যে পাগলদের মতো, বা অনেক সময় থাকে না অনেক পাগল এভাবে জটা আকৃতিতে ঘোরাফেরা করে, এবং লোকটার চেহারাটা বিকট। সেই লোকটা নানা যখন বসেছিলেন তার বাড়ির সামনে, তার পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেল। স্বাভাবিকভাবে যখন স্বাভাবিক অবস্থায় নানা জিজ্ঞেস করতেন যে আপনি কে, কোথায় যাবেন, কিন্তু লোকটার বেশভূষা এরকম ছিল যে আমার নানা জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, এবং তিনি দেখেন লোকটা সোজা তার ভাইয়ের বাড়িতে ঢুকে গেল। নানা এরপর অনেকক্ষণ নাকি সেখানে বসেছিলেন দেখার জন্য যে সে কখন বের হয়। আশ্চর্যের বিষয় যেটা, তিনি আর কখনই সে লোকটাকে বের হতে দেখেননি। তখন তিনি মনে করেন হয়তো লোকটা পেছন দিক দিয়ে চলে গেছে। যাই হোক, এসব বিভিন্ন ছোট ছোট ইনসিডেন্স আমার আত্মীয় স্বজন বা খালা যারা ছিলেন তাদেরকে এই বিষয়টা ভাবতে বাধ্য করে যে হয়তো এই মহিলা কিছু একটা করছে। কারণ আমার সাইফুল মামার আত্মহত্যা করার মতো কোনো কারণই ছিল না, কোনো ধরনের কারণই ছিল না, তাই কেউ আসলে হিসাবটা মেলাতে পারছিল না। যখন এই ইনসিডেন্সটা সবাই বুঝতে পারে তখন তারা কি ঘটেছে সেটা একটা আঁচ তারা করছিল। যাই হোক, পরবর্তীতে কাকরাইল যেখানে মার্কাজ, পাবলিকের মার্কাজ যেখানে, সেখানে এক বড় হুজুরের কাছ থেকে
আমার এক খালু তিনি জেনে নেন যে আসলে এই সূরাটা উল্টা করে পড়লে কি হয়। তখন সে হুজুর বলেন যে এটা একটা মারাত্মক কুফরি, যে এই কুফরি করে তার জন্য দুনিয়া আখিরাত দুইটাই হারাম হয়ে যায়। এবং এই সূরা যেটা এটা উল্টা করে পড়ে যদি পানিতে ফু দিয়ে কাউকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে তার মাথা খারাপ হয়ে যেতে বাধ্য, বা সেই যে যাকে যে এই জাদুটা করেছে সে তাকে যা বলবে সে তাই করবে। ব্যাপারটা এতটাই খারাপ। এই কথাটা শোনার পর আমার খালু যখন এসে বাড়ির সবাইকে বললেন, তখন সবাই বুঝতে পারে কি হয়েছে। তারা বুঝতে পারে সেদিন রাতের বেলা যখন এই বদরুলের মা আমার মামাকে ডাক দিয়ে তার বাসায় নিয়ে যান পানি খাওয়ানোর উদ্দেশ্যে, তখনই হয়তো তিনি তার উপর কোনো কিছু করেছেন, যার ফলশ্রুতিতে আমার মামা এই গর্হিত কাজটা করেছেন। পরবর্তীতে যখন মহিলাকে এটা নিয়ে চার্জ করা হয়, মহিলা পুরো বিষয়টাই অস্বীকার করে, এবং তিনি এটাও অস্বীকার করেন যে তিনি এই ধরনের কোনো কথা কাউকে বলেছেন। এবং যিনি যখন এইটাও অস্বীকার করেন, তখন সবাই বুঝতে পারে যে আসলে এই মহিলাই হয়তো এই জিনিসটা বা এই কাজটা করেছে। কারণ আহ, আমার পারভিন খালা বলেন বা আমার তানিয়া আপু বলেন, তাদের কাছে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন তিনি এই কাজ করেছেন, কিন্তু যখন সবাই তাকে এই বিষয়টা নিয়ে চার্জ করলো, তিনি বেমালুম ব্যাপারটা অস্বীকার করলেন। তো যা বোঝার সবাই বুঝে নিল। এই ফ্যামিলিটার সাথে পরবর্তীতে হয়তো অনেক বছর আমরা যেটা দেখেছি বা এখনো হয়তো ওরকম যোগাযোগ নেই। কারণ যে অপূরণীয় ক্ষতি এই মহিলা এই ফ্যামিলিতে করেছে সেটা অবর্ণনীয়। অনেক বছর পর আমি মহিলাকে একবার দেখি। মহিলাকে যখন দেখি তখন মহিলা বৃদ্ধ হয়ে গেছে। আমি যখন মহিলাকে দেখি, দেখার পর আমি আটকে উঠেছিলাম। মহিলার সামনের দুটা দাঁত পড়ে গিয়েছিল এবং তার চেহারা বিশ্রী হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি যেটা শুনি সেটা হচ্ছে, যারা এসব কাজ করে এক পর্যায়ে তাদের এই কাজের ছাপটা তাদের চেহারাতেও পড়ে। এই মহিলা কিন্তু সুখী হতে পারেননি। সুখ বা বিষয়টা আপেক্ষিক, কিন্তু আমরা যদি কাউকে সে সুখে আছে কিনা দুঃখে আছে কিনা ব্যাপারটা নিয়ে পরিমাপ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে মহিলা এখন জীবিত আছেন কিনা আমি জানি না, কিন্তু যতদিন ছিলেন তিনি শান্তিতে ছিলেন না। এই ঘটনাটি এই আমার মনে, অর্থাৎ আমি সে সময় তো নিতান্তই শিশু, সে সময় আমার মনে যে পরিমাণ প্রভাব ফেলেছিল সেটা অনেক গভীর ছিল। হয়তো এই ঘটনার কারণেই বা এই ঘটনার প্রভাবেই আমি বা পরবর্তীতে এইসব বিষয় যখন কারো কাছ থেকে শুনতাম, আমি আগ্রহ নিয়ে শুনতাম। এটা খুবই ব্যক্তিগত একটি ঘটনা। অনেকেই বা আমার ফ্যামিলির অনেকেই হয়তো এই ব্যাপারটা পছন্দ করবেন না যে আমি ব্যাপারটা শেয়ার করি। কারণ আমাদের দেশে আত্মহত্যা বিষয়টা ভালোভাবে হ্যান্ডেল করা হয় না, বা ভালো চোখে দেখে না, তাই অনেকে এই ব্যাপারটা গোপন রাখতে চায়। যেমন আমার মামা কিভাবে মারা গেছে, এটা যখন আশুগঞ্জ ফিরে আসি, আমাকে যখন আমার আত্মীয় সব বা আমার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যখন জিজ্ঞেস করতো, তখন কিন্তু আমরা তাকে বলতাম না যে আমার মামা আত্মহত্যা করেছে। কেমন জানি একটা অস্বস্তি কাজ করতো আমার প্যারেন্টসদের ভেতর বা বাবা মার ভেতর। তিনি আমাদের বলতেন যে এই কথা যাতে কাউকে না বলি, এভাবে না বলি। যাই হোক, এটাই ছিল আসলে মেইন ঘটনা। যে ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে গেছে, যেই ঘটনাটি একটা কুফুরির সাক্ষী, যেই ঘটনার কারণে আমার নানা নানি তাদের সব থেকে প্রিয় ছেলেটা বা সব থেকে আদরের ছোট ছেলে আমার মা তার আদরের ছোট ভাইকে হারিয়েছে, এবং যে কারণে হারিয়েছে সেটার আসলে কোনো বিচার তারা পাননি। কিন্তু আসল বিচার করার মালিক তো একজন। শেষ বিচারের দিনে কি বিচার হয় সেটা আমরা সে সময়ের জন্যই ছেড়ে দিলাম। সবকিছুই আল্লাহর তরফ থেকে। যদি তিনি এই ধরনের কাজ করে থাকেন, তাতে যে শাস্তি দেওয়ার সেটা মহান রব্বুল আলামিন তিনিই দেবেন। আমরা মানুষের আর কতটুকুই করতে পারি। এটাই ছিল আসলে আমার ফ্যামিলির ঘটনা, ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের
আমাদের জানাবেন। আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারিনি, কারণ মানুষজন যখন নিজের ব্যক্তিগত ঘটনা বলতে যায় তখন হয়তো খেই হারিয়ে ফেলে, কোনটা বলবে কোনটা বলবে না, বা কোনটা আগে কোনটা পরে। আমার লিসেনারদের কাছে আমি আহ, আহ, ক্ষমা প্রার্থনা করছি যদি আপনারা কনফিউজড হয়ে থাকেন আমার ঘটনা শুনে, বা যদি প্লট বুঝতে না পারেন আমাদের জানাবেন। আর আমি চেষ্টা করেছি এই ঘটনাটি সবিস্তারে আপনাদের সাথে শেয়ার করবার জন্য, যেহেতু এটা আমার নিজেরই খুবই ব্যক্তিগত একটি ঘটনা। এটা করুণ পরিণতির সাক্ষী আমরা সবাই, এবং যে ক্ষত এই পরিবারটি আজও বয়ে বেড়াচ্ছে। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং এই ধরনের কাজ যারা করে তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। আজকে এটাই ছিল আমাদের এপিসোড। এই এপিসোডে আমি আমার এই ধরনের ঘটনা বা এই ভৌতিক ঘটনা, প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতি আগ্রহ কিভাবে জন্মালো সেরকম একটি ঘটনা শেয়ার করলাম। আমি 100% শিওর যে এই ঘটনার প্রভাবেই আমি এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা অশরীরী যেসব ঘটনা, সেসব ঘটনা শুনতে বা জানতে আগ্রহী। সেরকম আপনাদের ক্ষেত্রেও যারা ভৌতিক ঘটনা শোনেন, তারাও যদি চিন্তা করেন, তারাও আপনারাও দেখবেন যে আপনারাও আপনাদের জীবনে হয়তো এরকম কোনো ঘটনা আছে, যে ঘটনার কারণে আপনারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে আগ্রহী, বা আপনারা স্টোরি টেলিং বাই শাওনের এপিসোড গুলো শুনছেন বা অন্যান্য ভৌতিক শো শোনেন। আপনারা যদি চান যে আপনার জীবনের সেই ঘটনাটি, যেই ঘটনাটি আপনাকে এই ঘটনা এই ধরনের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতি আগ্রহী করে তুলেছে, সেসব ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ঘটনাটি লিখে আমাদের মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি হচ্ছে storytelling@gmail.com। এবং আপনারা যদি চান যে আপনি নিজের কণ্ঠে আমাদের এই ঘটনাটি আপনার এই ঘটনাটি শেয়ার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করতে পারেন। যদি ঘটনাটি প্রচারযোগ্য হয় আমরা অবশ্যই শেয়ার করব। আপনারা অনেকে অভিযোগ করেন যে আমাদের চ্যানেলে আমরা ঘটনা লেংথ অত বাড়াচ্ছি না, বা এপিসোডের লেংথ বাড়ছে না। তার কারণ হচ্ছে মানসম্মত ঘটনার অভাব। আপনারা যারা স্টোরি শুনতে বসেন তারা একটা এক্সপেকটেশন নিয়ে বসেন। সেই এক্সপেকটেশন আমরা হয়তো অনেক সময় মিট করতে পারি না, বাট এতটুকু আপনারা শিওর থাকতে পারেন যে আমরা সবসময় সচেষ্ট থাকি যাতে আমাদের কাছে থাকা সব থেকে বেস্ট উপাদানটি আপনাদের, বা বেস্ট যে কাহিনীটি আপনাদের কাছে শেয়ার করার। তো সেক্ষেত্রে অনেক সময় মানসম্মত ঘটনা না পাওয়াতে আমরা ঘটনার বা এপিসোডের লেন্থ কমিয়ে দিচ্ছি, এবং যখন আমরা ঘটনা পাচ্ছি আমরা ঘটনার বা এপিসোডের লেন্থ বাড়াচ্ছি। এবং সাথে সাথে আমি আপনাদের বলতে চাই যে আমরা খুব দ্রুতই আর একটা সেকশন চালু করব, সেটা হচ্ছে যত হরর মুভি আছে সেসব মুভির এক্সপ্লানেশন আমরা নিয়ে আসব। এটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের এই ভৌতিক জনরায় বেশ কিছু ভালো ভালো উপহার দিতে পারি। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।